হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে তোমাদের যতগুলা সুপারভাইজ মেশিন লার্নিং মডেল আছে সবগুলোর উপরে একটা মাস্টার ক্লাস, ঠিক আছে? সো এই ভিডিওটা মানে এই একটা বোর্ডে তুমি যদি একদম স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, এর মধ্যে মোটামুটি সবকিছু বেসিক কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? এবং ভিডিওটা তুমি যদি মানে ভুলে গেলেও আবার তুমি রিভাইজ করো, তোমার সব মনে পড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কাইন্ড অফ জয়কলি টাইপ আর কি, একের ভিতর সব। আচ্ছা, সো সবার ফার্স্টে আমি ভাবলাম যে একটু তোমাদের রিভাইজ করাই নেই সুপারভাইজ আর আনসুপারভাইজ, ঠিক আছে? আনসুপারভাইজড এর ক্ষেত্রে ডেটাগুলো আনসিন ডেটা থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমার যে আউটপুট আসবে আমরা জানি না কি আসবে, আপেল আসবে না কমলা আসবে না আঙ্গুর আসবে আমরা জানি না। আমাদেরকে অনেকগুলো ফল দেওয়া থাকবে বা অনেকগুলা পশু পাখি দেওয়া থাকবে। আমাদের মডেলটা কি করা লাগবে, প্যাটার্ন ফাইন্ড আউট করে করে ওদেরকে গ্রুপ করা লাগবে, ঠিক আছে? যেগুলো হইতেছে আপেল, এগুলো নাশপাতি, এগুলো কমলা, এগুলো আনারস, এগুলো আঙ্গুর, এই টাইপের আর কি, ঠিক আছে? সো মনে করো আমরা ইমেইলের এক্সাম্পলটাই যদি যাই, ঠিক আছে? ইমেইলের এক্সাম্পলে এর আগে যেটা দেখছিলাম ক্লাসিফিকেশন, ওখানে কি ছিল, স্প্যাম আর নট স্প্যাম। বাট এখানে মনে করো দুইটা ফিচারের উপর ভিত্তি করে দেখা গেল যে এরকম ফরম্যাটে আছে, ঠিক আছে? এইভাবে আছে বলতে বোঝাচ্ছি যে এক একটা মানে মনে হচ্ছে যে একটা গ্রুপ ফর্ম করছে, ঠিক আছে? এরকম ফিচারের উপর বেস করে দুইটা ফিচার, মানে এখানে ধরো F1 এটা আর এটা হচ্ছে F2। এখন সুপারভাইজড মডেল এটা সলভ করতে পারবে না, কারণ এখানে ধরো তার কাছে ডেটাগুলো লেভেল ডেটা না, অর্থাৎ আগে থেকে আমরা জানি না যে আমার ইনপুটে কি দেওয়া আছে বা আউটপুটে কি আসবে। এখানে তার যেটা করতে হবে প্যাটার্ন ফাইন্ড আউট করতে হবে, ওগুলো হচ্ছে আনসুপারভাইজড, একটু হায়ার ক্লাস জিনিস আর কি, ঠিক আছে? সুপারভাইজড হলো একটু সহজ, এখানে ডেটাগুলো লেভেল ডেটা থাকে। তো আনসুপারভাইজড এর ক্ষেত্রে কি করবে, সে করবে কি এখানে এই যে এরিয়াগুলো দেখে দেখে সে করবে একটা গ্রুপিং করবে, ঠিক আছে? বা এটাকে বলা হয় ক্লাস্টারিং, ঠিক আছে? ধরো এখানে ইমেলগুলো, এই ইমেলগুলো মনে করো যে ওয়ার্ক, ঠিক আছে? এইগুলো মনে করো হচ্ছে সোশ্যাল ইমেল, আর এগুলো মনে করো ফ্রেন্ডস গ্রুপের, ঠিক আছে? এফএনএফ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তো এরকম ফিচারের উপর বেস করে সে করবে কি গ্রুপিং বা ক্লাস্টারিং করবে এবং সবগুলোকে এক একটা গ্রুপে ফেলাবে, ঠিক আছে? এই কাজটা করে হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। এখন আসি সুপারভাইজড, যেখানে আমার ডাটাগুলো আনসিন, আমরা ডাটাগুলো আগে থেকে জানি, ডেটাগুলো লেভেল ডেটা নিয়ে আমরা কাজ করতেছি। সো আমরা অলরেডি অনেকগুলো দেখে ফেলছি, ঠিক আছে? সবার ফার্স্ট আমরা শুরু করছিলাম কি দিয়ে, লিনিয়ার রিগ্রেশন দিয়ে। তো এটা হচ্ছে মানে একদম সবগুলো মেশিন লার্নিং মডেলের মা, বাকি সবগুলো হচ্ছে এর বাচ্চা, ঠিক আছে? রিগ্রেশনের কনসেপ্টটা দিয়েই মেশিন লার্নিং শুরু, অর্থাৎ যেখানে স্ট্যাটিস্টিক্স শেষ এখানে হচ্ছে মেশিন লার্নিং শুরু। স্ট্যাটিস্টিক্স হচ্ছে মানে আমার থিওরিটিক্যাল পার্টটা, আর মেশিন লার্নিং বা এই যে অ্যালগরিদম গুলো, এগুলো হচ্ছে একটা টুল। এই টুলগুলো দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করে থাকি, ঠিক আছে? সো লিনিয়ার রিগ্রেশন এখানে যেটা করা হয় সেটাতে কি করা হয়, একটা বেস্ট ফিট লাইন ড্র করা হয়, ঠিক আছে? আমি একটু রিভিউ করে দিচ্ছি জিনিসগুলো। সো এই যে বেস্ট ফিট, এখানে বেস্ট ফিট বলতে আসলে কিন্তু একদম এক্সাক্ট বেস্ট ফিট বলে কিছু নাই। এটা অনেকটা হচ্ছে ওই যে মেয়েরা কে ড্রামা দেখে দেখে ফিকশনাল ক্যারেক্টার গুলোর প্রেমে পড়ে, ঠিক আছে? ফিকশনাল ম্যান, তারা মনে করে যে তারা কখনো ওইরকম মানে জেলাস হবে না বা পজিটিভ থাকবে, অনেক বেশি কেয়ার করবে, ছোট ছোট জিনিসের খেয়াল রাখবে, মুড সুইং টেক কেয়ার করবে, ঠিক আছে? তারা এই ধরনের জিনিসগুলো দেখে খুব হাই একটা স্ট্যান্ডার্ড সেট করে, ঠিক আছে? বার খুব উপরে থাকে নর্মাল ছেলেদের বাংলাদেশে, ঠিক আছে? তারপর দেখা যায় যে ওরকম মিস্টেরিয়াস টাইপের একটা ছেলেদের ডেট করার পরে দেখা যায় কি এই ছেলেও নর্মালি, ঠিক আছে? খালি ভাব ধরছিল মিস্টেরিয়াস টাইপের। তো ওই যে খুব মানে হায়ার এক্সপেকটেশন যখন সেট করে ফেলে, বেস্ট ফিটিং লাইনটা হচ্ছে ওইরকম, ঠিক আছে? মানে দেয়ার ইজ নো অ্যাকচুয়ালি সাচ এ থিং দ্যাট ইটস অ্যাকচুয়ালি বেস্ট ফিট বলে কিছু নাই। ছেলেদের ক্ষেত্রেও জিনিসটা হচ্ছে সেম। ছেলেরা অনেক সময় এরকম হয় যে একটা এরকম মেয়ে দেখার পরে মনে করে যে এইরকম মেয়ে তো দুনিয়াতে আর কোনো জায়গায় নাই, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে রিয়েলিটিতে তারা বুঝতে পারে, ঠিক আছে? দেখা যায় এই মেয়েও নর্মাল, এই মেয়েরও মানে ছেলেরা যে কোয়ালিটি গুলো পছন্দ করে না, যেমন এই মেয়ের ধরো মেল বেস্ট ফ্রেন্ড আছে বা ছেলেদের সাথে হ্যাং আউট করে অনেক বেশি, ঠিক আছে? এর আগে সিচুয়েশনশিপ ছিল, তারপর আরো কয়েকটা এক্স ছিল। বাট ছেলেরা যেরকম চায় একদম যে মানে তাদের স্বপ্নের রাজকুমারী ওই টাইপের কখনোই কোনো কিছু ছেলেরা পায় না, ঠিক আছে? সো এক্সপেকটেশন যে জিনিসটা ওইটা কখনো রিয়েলিটির সাথে ম্যাচ করে না, ওইখানেও একটা এরকম মানে গ্যাপ থাকে আর কি, ঠিক আছে? ওখানেও একটা এরকম ডিসিশন বাউন্ডারি থাকে। সো ডিসিশন বাউন্ডারিতে আমরা পরে আসতেছি, বাট এইটা হচ্ছে বেস্ট ফিট লাইন। তো মোটামুটি যতটুকু বেস্ট ফিট করা পসিবল, ঠিক আছে, যতটুকু আইডেন্টিফাই করা পসিবল ততটুকুই এখানে একটা লাইন ড্র করা হয়, কিন্তু এক্স্যাক্টলি ওইরকম কোনো বেস্ট ফিটিং লাইন বলে কিছু নাই। অলওয়েজ আমার মডেলটা আরো ইমপ্রুভ করতে পারবে বা করার ক্যাপাবিলিটি রাখে, মানে এখানে কখনো এরকম হবে না যে এমন একটা জায়গায় এসে পড়ছি এরপরে আর মডেল আমার ইমপ্রুভ করবে না, ঠিক আছে? দেয়ার ইজ অলওয়েজ হায়ার প্রবাবিলিটি দ্যাট আমার মডেলটা আরো বেশি ইমপ্রুভ করবে, আরো বেশি রোবাস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল বেস্ট ফিট লাইনের পার্টটা। তারপর আসি ক্লাসিফিকেশন। অনেকবারই বলছি 0 আর 1 করে দেখাইছি আইরিশ ফ্লাওয়ার ডেটা সেট নিয়ে, ঠিক আছে? বা একটা পেশেন্ট ডায়াবেটিক বা নন ডায়াবেটিক, ঠিক আছে? এই জিনিসটা এখানে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হতে পারে, যেমন আইরিশ ডেটা সেটটা ছিল মাল্টি ক্লাস, ওখানে কি আমি নামগুলো বলে গেছি, তিনটা লেভেল বা তিনটা আউটপুট হওয়া সম্ভব। তারপর পেশেন্ট কি ডায়াবেটিক নাকি ডায়াবেটিক না, এখানে দুই ধরনের লেভেল হওয়া সম্ভব, অর্থাৎ বাইনারি ক্লাসিফিকেশন হওয়া সম্ভব, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হওয়া সম্ভব। তাহলে আমরা লিনিয়ার রিগ্রেশন রিভিউ করলাম, ক্লাসিফিকেশন রিভিউ করলাম। এরপর আসি যেটা, এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। কি করে? প্রবাবিলিটি নিয়ে ডিল করে। কারণ আমরা নরমালি যখন লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করি ওটাতে ওই যে 0 আর 1 ওরা ওইটা কাজ করতে পারে না, যে আমরা তো 0.5 এর উপরে উঠলেই আমরা 1 ধরে নিই, 0.5 এর নিচে গেলে আমরা 0 ধরে নিই, ঠিক আছে? সো এটার জন্য আলাদা একটা খুবই মানে এক্সাক্ট না বাট একটা অ্যাপ্রক্সিমেশন টেকনিক ইউজ করা হয়, ঠিক আছে? ওখানে লস ফাংশনটা আলাদা থাকে, সবকিছু ভিডিওতে ভাবে দেখানো হয়েছে। সো এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। যদি ভুলে গিয়ে থাকো ভিডিওটা আরেকবার দেখা রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? এটা কি করে প্রবাবিলিটি নিয়ে ডিল করে, ওকে? সো এই তিনটা গেল মেজর। তারপরে কেএনএন দেখাইছি। কেএনএন এর কাজ কি করি আমরা? সার্কেল করি, সার্কেল বড় করে 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 আমরা দেখি যে কোন জায়গায় টাইটা ভাঙতেছে, তাই না? ফুটবলে পেনাল্টির এক্সাম্পল দিছিলাম যে যেই জায়গায় মানে এরকম স্প্যাম ইমেলের সংখ্যা যে সার্কেলের মধ্যে বেশি সেটা সেই দিকে। যদি একটা সার্কেলের মধ্যে তিনটা টোটাল ইমেল পড়ে, ইমেলের মধ্যে যদি দুইটা কি হয়, দুইটা যদি স্প্যাম হয় একটা নট স্প্যাম হয়, তাহলে ওই যে আমরা যেটা কোয়েশ্চেন মার্ক আমাদের ইমেল ওটা কি হবে, ওটা স্প্যাম হবে, অর্থাৎ যেদিকে পানি বেশি, ঠিক আছে, ওইদিকে দল বড় হবে, ঠিক আছে? এবং এইখানে যেটা হয় কেএনএন এর ক্ষেত্রে কে এর যে একটা ভ্যালু এটা আমরা অ্যাপ্রক্সিমেট করে ধরে নেওয়া লাগে। সো এখানে ওভারফিটিং আন্ডারফিটিং এর ব্যাপারটা আসে। যদি আমরা কে এর ভ্যালু 1 বা 2 ধরি, ঠিক আছে, তখন কি হবে মানে মডেলিং অনেক টাইম লাগবে এবং ওই জায়গায় কি হবে মানে খুব সূক্ষ্ম ফিচারগুলো বের হয়ে আসবে, ঠিক আছে? তখন যেটা হবে মডেল ওভারফিট হয়ে যাবে। তখন দেখা যাবে আনফোরসিন ডেটা যখন আমরা ট্রেন করব, কারণ ট্রেনিং এর ডেটা আমরা জানি না, ঠিক আছে? তখন কিন্তু এই জায়গায় একটা প্রবলেম হবে। আর যখন মানে খুব একদম 1000 2000 কে ভ্যালু ধরে নিব তখন এখানে আন্ডারফিটিং
একদম মানে প্রতিটার জন্য আলাদা আলাদা ফিচার বের করে ফেলাইছি, ঠিক আছে? সেটা আন্ডার ফিটিং হয়ে যাবে। তো আমাদের কে এর ভ্যালুটা মাঝামাঝি রাখতে হবে এবং এই জন্য আমরা কি করছি, ওই যে ভ্যালিডেশন ডেটা সেট রাখছি একটা ডেটার একটা পার্ট, ওইটা আমরা আগে হচ্ছে মানে টেস্টিং এর আগে ওটা আমরা প্রি ট্রেন করি, ঠিক আছে? ওখানে আমরা ভ্যালিডেশন একটা ডেটা সেট রাখি, ধরো 100% ডেটা হলে 10% ডেটা আমরা ভ্যালিডেশনে রাখি, এটা আমরা ভিডিওতে দেখাইছি। এখন আমরা নতুন যেটা এটা আসি, ঠিক আছে? সাপোর্ট ভেক্টর মেশিন, সাপোর্ট ভেক্টর মেশিন এটা একটা অ্যালগরিদম। এইটা কি হয়, এটার সবচেয়ে বড় ফিচার কি জানো? এখানেও একটা ডিসিশন বাউন্ডারি ড্র করে, ঠিক আছে? ডিসিশন বাউন্ডারি হচ্ছে একটা ধরো বেস্ট লাইন ফিট, ওই যে মেয়েদের ডিলিউশনাল ফিকশনাল ক্যারেক্টার আর ছেলেদের হচ্ছে একদম মানে পছন্দিদা ওরাত, ঠিক আছে, শখের নারী, ওইরকম আর কি। তো ওইরকম একটা ডিসিশন বাউন্ডারি ড্র করে, ওইটা একদম ধরো বেস্ট ফিট আমরা যেটাকে বলি। সো সাপোর্ট ভেক্টর মেশিনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এই যে ডিসিশন বাউন্ডারিটা ড্র করা এবং এখানে যাতে এই যে মার্জিনটা যাতে সবচেয়ে বড় হয়, ঠিক আছে? ধরো ডেটার একদম সবচেয়ে হাইয়েস্ট যে মার্জিনটা ওটা যদি আমরা পাইতে পারি, তাহলে কি হবে, আমার মানে একদম অ্যাপ্রক্সিমেশনটা অর্থাৎ যে আমরা ট্রেনিং এ কাজ করতেছি ট্রেনিং ডেটা সেটটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা তত বেশি। মনে করো এই যে এই জায়গা একদম সবচেয়ে এইদিকে লাল লাল লাইনটা একদম কাছে এই যে এই ডেটাটা এবং এই যে সবুজ লাইনটার কাছে এই ডেটাটা সবচেয়ে কাছের যে ডেটা, এটাকেই বলা হয় হচ্ছে সাপোর্ট ভেক্টর, ঠিক আছে? সো এই গ্রাফটা মনে করো নাকের সাইজের উপরে, ঠিক আছে? তো নাকের সাইজ যদি খুব বড় হয়, সুরের মতো হয়, তাহলে এটা হাতি, আর সবচেয়ে মানে ছোট ছোট যদি হয় তাহলে ওটা হচ্ছে বিলাই, ঠিক আছে? সো আমরা কি করলাম, ওইটাকে আমরা প্লট করার পরে এরকম একটা মানে সাপোর্ট ভেক্টর, এই দুটো সাপোর্ট ভেক্টরের মাধ্যমে আমরা কি করলাম, একটা মার্জিন বড় করলাম, মার্জিন ড্র করলাম, ঠিক আছে? এটার মাধ্যমে কি করা হয়, এই যে ডিসিশন বাউন্ডারি যে মার্জিনটা আমি ম্যাক্সিমাম করলাম, এটার মাধ্যমে সবচেয়ে সুবিধা হয় যেটা, এটা হাই ডাইমেনশনে কাজ করে। যখন আমার অনেক বেশি ফিচার থাকে, ঠিক আছে, তখন এটা হাই ডাইমেনশনে খুব ভালো কাজ করে সাপোর্ট ভেক্টর মেশিনটা। আর এই জায়গায় একটা বড় ফিচার আছে কার্নেল ফাংশন। এই কার্নেল ফাংশনটা দিয়ে নন লিনিয়ারিটি অর্থাৎ যে রিলেশনগুলো নন লিনিয়ার, ঠিক আছে, সেগুলো সলভ করতে পারে। সো আমি এখানে একটা বক্স ড্র করে রাখছি, 3 স্টার দিয়ে রাখছি। এই জিনিসগুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো এবং পরবর্তীতে তোমরা চাইলে তোমরা যদি ফান্ডামেন্টাল বা থিওরিটিক্যাল কোনো কিছু নিয়ে রিসার্চ পেপার পাবলিশ করতে চাও, সো ইট ক্যান বি এ গুড অপশন। এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপর আরো কয়েকটা আছে মানে বোর্ডে, ঠিক আছে? সো এই জায়গায় আমি কিছু হিন্ট দিয়ে রাখছি, এগুলো নিয়ে পরবর্তীতে তোমরা রিসার্চ পেপার পাবলিশ করতে পারো, এগুলো নিয়ে আরো মানে রিসার্চ হওয়ার মানে স্কোপ আছে, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে হাইপার প্লেন। এই যে এখানে আমরা যে ডিসিশন যে বাউন্ডারি, ঠিক আছে, এই বাউন্ডারিটা আমরা কি করতেছি, স্পেসটাকে ম্যাক্সিমাম করতেছি। এই জিনিসটার জন্য হাইপার প্লেন ইউজ করা হয়, যদিও এটা হচ্ছে এই ভিডিওর মানে বিয়ন্ড দ্য স্কোপ। পরবর্তীতে তোমরা চাইলে মানে আমি এটার উপর আলাদা একটা ভিডিও দিতে পারবো, বাট আমি এখন অত ইন ডিটেলসে যাই নাই। আমি ট্রাই করছি যাতে মানে আমাদের যে মানে কনসার্ন ওটা যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে? এবং এই যে কার্নেল ফাংশন, এটাই হচ্ছে মূলত সাপোর্ট ভেক্টর মেশিনের মেইন। আমরা যেরকম সিগময়েড ফাংশন দেখছি, এটাও কার্নেল ফাংশনের একটা পার্ট। তারপরে হচ্ছে ডট প্রোডাক্ট, তারপর হচ্ছে পলিনোমিয়াল, এই ধরনের ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলো দিয়ে কিন্তু এই যে এই ধরনের কার্নেল ফাংশনগুলো ডিজাইন করা হয় এবং এটার মাধ্যমে সাপোর্ট ভেক্টর মেশিন খুব ভালো কাজ করে, ঠিক আছে? আর একটা জিনিস, সাপোর্ট ভেক্টর মেশিনটা কিন্তু তোমার লিনিয়ার রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন দুই ধরনের টাস্কই সম্পন্ন করতে পারে, ঠিক আছে? দুই ধরনের কাজে এটা ইউজ করা যায়। এইবার আসি আমরা নেইভ বায়ার ক্লাসিফায়ার। এটা ক্লাসিফায়ার নাম দেখি আমরা বুঝতেছি এটা শুধুমাত্র ক্লাসিফিকেশনের কাজই করবে, ঠিক আছে? সো ক্লাসিফায়ার এবং এই যে নেইভ বায়াস যে পার্টটা, এটা আসছে মূলত প্রবাবিলিটির একটা ফর্মুলা থেকে, কন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক আছে? এই জায়গায় মানে জিনিসটা হচ্ছে এরকম যে বি যদি হয়, বি একটা ঘটনা মনে করো, এ হচ্ছে একটা ঘটনা, ঠিক আছে? ওই যে আমরা কার্ড খেলার এক্সাম্পল দেখছি, তারপর হচ্ছে লুডো ছক্কায় 6 ওঠার সম্ভাবনা কত, এগুলো হচ্ছে এক একটা সেপারেট এক একটা ঘটনা। বাট ঘটনাটা যদি মানে কি জানি বলে মিউচুয়াল হয়, অর্থাৎ একটা একটা সাথে যদি কানেক্টেড থাকে, তখন এই প্রবাবিলিটির ফর্মুলার উপর বেস করে যদি কোনো অ্যালগরিদম কাজ করে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে নেইভ বায়াস অ্যালগরিদম। এখানে ফর্মুলাটা হচ্ছে এরকম যে এইভাবে বোঝানো হয়, এ বার বি দিয়ে বোঝানো হয়, বি ঘটনাটা যদি হয় তাহলে এ হওয়ার সম্ভাবনা কত। এটার ফর্মুলা হচ্ছে পি বি বার এ ইন্টু পি এ ডিভাইডেড বাই পিবি। বি বারে এই কথাটা দিয়ে বোঝানো হয় কি, এই কথাটা দিয়ে বোঝানো হয় হচ্ছে এ ঘটনা যদি হয়ে থাকে, মানে পরেরটা, এ ঘটনা যদি হয়ে থাকে বি ঘটনা ঘটার সম্ভাবনা কত ইন্টু এ ঘটনা ঘটার সম্ভাবনা কত ডিভাইডেড বাই বি ঘটনা ঘটার সম্ভাবনা কত। এটা মনে রাখার প্রসেস কি, যেটা এই যে এইখানে থাকবে, ঠিক আছে, যেটা এই পাশে থাকবে রাইট সাইডে থাকবে, ওইটা পরবর্তীতে ডিভাইডেড গিয়ে নিচে চলে যাবে, ঠিক আছে? সো এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা কিছু যদি টেক্সট বেসড ক্লাসিফিকেশন করি, আবার আসি ইমেইলের এক্সাম্পলে, ঠিক আছে? সো ধরে নিচ্ছি যে ইমেইলগুলো স্প্যাম ইমেইল, ওইখানে কিছু ওয়ার্ড বারবার ইউজ করা হয়, যে এই ওয়ার্ডটা থাকলে স্প্যাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, হ্যাকাররা এই ওয়ার্ডটা বেশি ইউজ করে, যেমন চ্যাট জিপিটি, এমবার্কিং, তারপরে আরো কিছু কিছু এই ধরনের শব্দ আছে, তুমি দেখবা চ্যাট জিপিটিতে কোনো কিছু জেনারেট করতে বললে ওরা এই কাজটা করে, মেইল লিখতে বললে ওরা কয়েকটা শব্দ বারবার লেখে, আমরা কি করি তারপর ওই শব্দগুলো আবার চেঞ্জ করে দিই, বা রিসার্চ পেপার লেখার সময় কোনো ইনফরমেশন যখন তারা দেয় আমরা কি করি, ওটাকে আবার আমরা মানে প্যারাফ্রেজ করি, ওই ওয়ার্ডগুলো চেঞ্জ করি, ওই ওয়ার্ডগুলো থাকলে বোঝা যাবে যে এটা এআই জেনারেটেড বা চ্যাট জিপিটি জেনারেটেড, ঠিক আছে? সো এই কাজটা কি করা যায়, এই কাজটা ক্লাসিফায়ার যে নেইভ বায়াস ক্লাসিফায়ার এই অ্যালগরিদমটা দিয়ে করা যায়। এটা পরবর্তীতে আমরা যখন করে যাবো তখন এই জিনিসটা আরো ভালো মতো দেখতে পারবো। তারপর আসি ডিসিশন ট্রি, ঠিক আছে? সো এইবার আসি আমরা একটু কমপ্লেক্সে। এতক্ষণ পর্যন্ত এগুলো হচ্ছে খুব মোটামুটি সহজ, মোটামুটি ওই যে ডিসিশন ট্রি বা একটা বেস্ট ফিটিং লাইন ড্র করে আমরা কাজগুলো করে ফেলতে পারছি। বাট যখন আমরা ডিসিশন ট্রিতে আসছি, এইটা মূলত হচ্ছে একটা ফ্লো চার্টের মতো। আমরা ছোটবেলায় ফ্লো চার্ট আসছি না, ইয়েস নো দিয়ে, ঠিক আছে? ফ্লো চার্ট বলে, হ্যাঁ ফ্লো চার্টই বলে, ঠিক আছে? সো এখানে যেটা হয় যে এখানে ইয়েস নো কোশ্চেনের উপর বা মাল্টিপল অপশনও থাকতে পারে, তার উপর বেস করে একটা ডিসিশনে আসা হয়, ঠিক আছে? এবং এই জিনিসটা হচ্ছে একটা ডিসিশন ট্রি শেপে থাকে, ট্রির একটা রুট থাকে, তারপর কি থাকে, বিভিন্ন নোট থাকে, শাখা প্রশাখা থাকে, এবং লাস্টে কি থাকে, পাতা থাকে, লিফ। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে লিফ যে নোটটা মানে একদম লাস্টে, ডিসিশনের একদম লাস্টের যে পার্টটা, এই পার্টটা যাতে সবচেয়ে বেশি পিউরিফাইড থাকে, ঠিক আছে? পিউরিফাইড মানে এইটুকু দেখে যাতে আমরা একটা ডিসিশন নিতে পারি, এই জন্যই নাম হচ্ছে ডিসিশন ট্রি। মনে করো এইটা হচ্ছে একটা কিসের ডিসিশন ট্রি, এটা হচ্ছে একটা হার্ট অ্যাটাক রিস্ক প্রেডিকশন, ঠিক আছে? ধরো বয়সের উপর বেস করে আমরা একটা প্রেডিকশন প্রিপেয়ার করতেছি যে কত বছর বয়সে এই জিনিসটা হইতে পারে। ধরে নাও 18 থেকে 30 এর ক্ষেত্রে আমি ডাইরেক্ট ডিসিশন দিয়ে দিলাম এটা হচ্ছে লো রিস্ক, ঠিক আছে? যদি 18 কম হয় 30 এর বেশি হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা ডিসিশন নোট, আর বাকি অপশনগুলো হচ্ছে এক একটা সাব নোট। তারপর 18 কম যদি হয় তখন আমি দেখতেছি ওয়েট, ওজনের উপর, ঠিক আছে?
ওজন যদি 60 কেজির কম হয় তাহলে রিস্ক কম, 60 কেজির বেশি হলে রিস্ক বেশি। আর 30 এর বেশি হলে আমি ধরলাম যে যদি বিড়ি খায়, ঠিক আছে, স্মোকার যদি হয় তাহলে এখানে রিস্ক হচ্ছে বেশি, আর স্মোকার না হলে রিস্ক হচ্ছে কম। সো আমি এরকম করে ডেটা সেটের উপর আমি যদি এই জিনিসটা ফেলাই আমি কি করতে পারি, আমি একটা হার্ট অ্যাটাক রিস্ক প্রেডিকশন অ্যাপ্লাই করতে পারি এই মেশিন লার্নিং মডেলটাকে। এবং এই কাজটা তোমরা নিজেরাও তোমাদের রিসার্চের বা থিসিসের কাজে করতে পারো। ফোর্থ ইয়ারে অনেকে এমএল নিয়ে কাজ করে, যেটা করবা বারডেম বা হার্ট ফাউন্ডেশন থেকে মানে ওরকম হার্ট অ্যাটাক বেস কার্ডিয়াকের কোনো যদি ডেটা সেট কালেক্ট করতে পারো, রিয়েল টাইমে কোনো ডেটা সেট, ওই ডেটা সেটগুলো নিয়ে তুমি যদি এখানে ডিসিশন ট্রি ফেলাও তাহলে দেখবে অ্যাকুরেসি মোটামুটি 90-92 এর মতো আসবে। এবং এটা একটা মানে তুমি যদি এখানে আরো কিছু বেটার টেকনিক ইউজ করতে পারো, যেমন এখানে একটা টেকনিক আমি দেখাইছি যে তুমি এই অ্যালগরিদমটার সাথে আরো লেয়ারে অন্য অ্যালগরিদম দিলা, ঠিক আছে, বা এটার সাথে মনে করো রিগ্রেশন দিলা বা সামনে বুস্টিং দেখাবো অথবা হচ্ছে ব্যাগিং দেখাবো অথবা র্যান্ডম ফরেস্ট দেখাবো। সো এক একটা অ্যালগরিদমের উপরে তুমি যখন আরেকটা লেয়ারে অ্যালগরিদম দিবা, এটাকে বলা হয় হচ্ছে এনসেম্বলিং অ্যালগরিদম। এটা এখন খুব চলতেছে, ট্রেন্ডিং। তুমি ধরো এই যে হার্ট অ্যাটাক রিস্ক প্রেডিকশন, এটার উপরে তুমি ডিসিশন ট্রি ফেলায় তার উপরে আরো দুইটা অ্যালগরিদম ফেলাই তুমি দেখলা কতটুকু ইমপ্রুভ করছে। ইমপ্রুভ করতে করতে একটা পর্যায়ে যখন দেখবা স্যাচুরেটেড হয়ে গেছে আর ইমপ্রুভ করতেছে না, ঠিক আছে, তখন বুঝবা যে মোটামুটি তোমার মডেল এখন গুড টু গো, ঠিক আছে। সো এই যে এনসেম্বলিং অ্যালগরিদম, এটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, যেখানে হচ্ছে মোর দেন ওয়ান অ্যালগরিদম একসাথে করা হয়, ঠিক আছে, সুপারভাইজড অ্যালগরিদম, ঠিক আছে, সুপারভাইজডের সাথে আবার আনসুপারভাইজড মিলাইলে হবে না, ঠিক আছে। এখন আসি ব্যাগিং 8 নম্বরে। সো ব্যাগিং মূলত কি করা হয়, এখানে একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে স্যাম্পলিং করা হয়, ঠিক আছে। স্যাম্পলিং আমরা তো জানি, স্যাম্পল মানে কি, আমরা যখন রক্তে স্যাম্পল দিই, বিভিন্ন মানুষের স্যাম্পল নিয়ে টেস্ট করি, ঠিক আছে, ব্লাড ব্যাংক যারা আছে ও পজিটিভ নাকি এ পজিটিভ নাকি বি পজিটিভ এরকম করে চেক করে। তো এখানে মনে করো কি সময় ডেটা আছে, আমি এরকম করে 3টা স্যাম্পলিং নিলাম এবং এই জিনিসটাকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপিং। এটা ধরো বুটস্ট্র্যাপ স্যাম্পল 1, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ স্যাম্পল 2, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ স্যাম্পল 3। বুটস্ট্র্যাপ কথাটা তোমরা অনেকে যারা কম্পিউটার সায়েন্সে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করো, ঠিক আছে, বুটস্ট্র্যাপ লাইব্রেরির নাম তোমরা অনেকে শুনে থাকবে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু একটা ওয়েবসাইট ডিজাইন করি তখন আমরা কিন্তু সবসময় একদম র কোড লিখি না, আমরা কি করি, আমাদের একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির এপিআইটা নিয়ে আসি, তারপর জাস্ট ওখান থেকে কম্পোনেন্টগুলো আমরা নিয়ে ইউজ করি। সো তোমরা অনেকে এটার সাথে রিলেট করতে পারবা, এখানে আমার ব্যাচে অনেকে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছে, সো তারা বুটস্ট্র্যাপ লাইব্রেরির নাম অনেকে শুনছো। বুটস্ট্র্যাপ নামটা ওইখান থেকে আসছে, অর্থাৎ আমরা স্যাম্পলিং করে আমরা জাস্ট হচ্ছে মানে দেখি যে কোনটাতে আমার মেজরিটি মানে এলিমেন্ট আছে, ঠিক আছে। সো এখানে মেজরিটি ভোটিং করি, কোন জায়গায় আমার সবচেয়ে বেশি সংখ্যক এলিমেন্ট আছে বা সবচেয়ে কম সংখ্যক এলিমেন্ট আছে, এই জিনিসটা আমরা বের করতে পারি। এবং এইটার ব্যাগিং মেথডের সবচেয়ে পপুলার মেশিন লার্নিং অ্যালগরিদম সেটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, ঠিক আছে। ধরো এখানে আমি একটা এক্সাম্পল দেখাইছি, একটা খুব কাল্পনিক একটা গাছ, ঠিক আছে, এই গাছে আপেলও হয় কমলা হয় সেম গাছে, ঠিক আছে। সো তোমাকে বলতে বলা হলো যে তুমি এই যে গাছে তোমাকে কিছু ফলের ডেটা সেট আছে, ঠিক আছে, তোমার বলা হলো যে এখানে মেজরিটি কি আপেল না কমলা, ঠিক আছে। তুমি যদি এখানে র্যান্ডম ফরেস্ট অ্যাপ্লাই করে দাও তাহলে সে তোমাকে বলে দিবে যে এই গাছটার মধ্যে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে আপেলের সংখ্যা বেশি, এটা র্যান্ডম ফরেস্ট দিয়ে করা যায়। আর লাস্টে যেটা সেটা আসে, এটা হচ্ছে বুস্টিং। বুস্টিং জিনিসটা বোঝাই যাচ্ছে বুস্ট কখন করি আমরা, অর্থাৎ কোনো কিছু খারাপ হলে ওটাকে আরো আপগ্রেড বা ইমপ্রুভ করতে আমরা বুস্ট করে থাকি, ঠিক আছে। সো এই জায়গায় এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল প্রসেস। সিকোয়েন্সিয়াল কেন, অর্থাৎ আমরা বিভিন্ন মডেল একের পর এক অ্যাপ্লাই করে আমরা দেখি কতটুকু ইমপ্রুভ করছে। মনে করো তুমি সবার ফার্স্টে ক্লাসিফিকেশন মারলা, ঠিক আছে, এখানে অর্ধেক ইমপ্রুভ করলো, ধরো 50% আসলো, তারপর তুমি তার উপরে মারলা হচ্ছে রিগ্রেশন, ঠিক আছে, ধরো 75 আসলো, তার উপরে মারলা কেএনএন, তারপর মারলা সাপোর্ট ভেক্টর মেশিন, তারপর মারলা ধরো নেইভ বায়াস, তারপর ডিসিশন ট্রি, ঠিক আছে। এরকম করে তুমি কি করলা, দেখলা যে ট্রায়াল এর এরর করে কোনটায় আমার অ্যাকুরেসিটা ভালো আসছে, কোন মডেলটা আরো বেশি রোবাস্ট, ঠিক আছে। এরকম মানে এমন না যে খালি আমি একটা অ্যাপ্লাই করতে পারবো, আমি মাল্টিপলও অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। যে এনসেম্বলিং এর কথা বললাম, তারপর বুস্টিং, এগুলো হচ্ছে কাইন্ড অফ রিলেটেড আর কি। কিন্তু এই জায়গায় একটা প্রবলেম আছে, ঠিক আছে। সবসময় যে মানে আমি সমানে খালি মেশিন লার্নিং মডেল দিয়ে দিলাম, সমানে খালি মশলা মারলাম বিরিয়ানির মধ্যে, তাহলে কি মশলা মানে বিরিয়ানি খাওয়ার মতো হবে? তুমি যদি মানে সব মশলা দুনিয়া যাবতীয় সব মশলা মেরে দিলা কাচ্চির মধ্যে, তাহলে কি ওই বিয়ে বাড়িতে কাচ্চি খাওয়া যাবে? এখানেও কিছু ঝামেলা আছে। কি ঝামেলা? প্রথমত ট্রেনিং টাইমে মানে এখানে মানে অনেক বেশি টাইম লাগবে, ট্রেনিংটা আমার স্লো হয়ে যাবে, ঠিক আছে, কারণ তুমি বেশি মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করতেছো, একটা ফিচারের জন্য অনেক টাইম লেগে যেতেছে। আর 2 নাম্বার হচ্ছে ওভার ফিটিং হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই এবং সবচেয়ে বেশি ডিসকাসড টপিক, ঠিক আছে, যে জিনিসটা আমরা অ্যাভয়েড করতে চাই মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা বা রিসার্চাররা। সো ওভার ফিটিং করতে দেওয়া যাবে না, ওইটা আমার বুঝে করতে হবে যে কতটুকু পর্যন্ত আমি বুস্টিং করতে পারবো, ঠিক আছে। সো এই গেল আমার সুপারভাইজড মডেলের 9টা মেথড বা 9টা মডেল, ঠিক আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এবং এরপর আমরা কোডে গিয়ে যখন আমরা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস করব, ঠিক আছে, তারপর যখন আমরা মডেলগুলো অ্যাপ্লাই করব তখন ফাইনালি আমাদের একটা পুরোপুরি আইডিয়া হয়ে যাবে। ওইটা হয়ে গেলে তারপর আমাদের মোটামুটি মেশিন লার্নিং মডেল শেষ, ঠিক আছে। তারপর আমরা ডিপ লার্নিং এ যেতে পারবো, যেখান থেকে আমাদের রিসার্চ শুরু হবে। কারণ মেশিন লার্নিং মডেলগুলো হচ্ছে হ্যান্ডক্রাফটেড, অর্থাৎ এখানে হিউম্যান সুপারভিশন লাগে, বাট ডিপ লার্নিং এ আমাদের হিউম্যান সুপারভিশন লাগে না। রিসার্চে এখন 91 থেকে 92% আমি একটা আর্টিকেল পড়লাম, ইন্ডাস্ট্রি চলে গেছে এখন হচ্ছে আনসুপারভাইজড সরি ডিপ লার্নিং এর দিকে, ঠিক আছে। সো আমাদের ওই দিকে যাইতে হবে। খালি তুমি যদি এমএল অ্যাপ্লাই করে পেপার পাবলিশ করতে চাও, দেখবা পেপার অ্যাকসেপ্টেড হবে না, আমাদের ডিপ লার্নিং মাস্ট শিখতে হবে, ঠিক আছে। সো আমরা আস্তে আস্তে ওগুলোতে যাবো, কোনো প্যারা নেই, আমি শেষ পর্যন্ত আসি। আর যে জিনিসগুলো দেখালাম এগুলো একটু রিভিউ করো। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালো মতো বুঝতে পারছো। আর এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও, যেটা মানে তোমরা লাইফ টাইম এটা কাজে দিবে, ঠিক আছে। একটা যখন স্ক্রিনশটটা দেখবা কোনো কিছু ভুলে গেলে টোটাল সবকিছুর একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। আমরা অনেক সময় ভুলে যাই যে কোনটা সুপারভাইজ, কোনটা আনসুপারভাইজড, কোনটা এসভিএম, কোনটা ডিসিশন ট্রি, এই জিনিসগুলো মাথায় প্যাচ লেগে যায়, তখন স্ক্রিনশটটা দেখে নিবা। সো 5 সেকেন্ড টাইম দিচ্ছি, 5 সেকেন্ড একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর এই ভিডিও এখানে শেষ, ঠিক আছে। আল্লাহ হাফেজ।